আজ হাসনাত আব্দুল্লাহকে গুলি করে হত্যা করে মির্জা আব্বাস, এই দেখে দেশবাসী রাজপথে নেমেছে আজকে। দর্শক দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর তুলবার পরিস্থিতি, সাধারণ জনতা রাজপথে নামে এবং সকল নেতাকর্মী এই যে বিপিন সহ সবাই হাসনাতের অবস্থা থেকে অবাক হয় এবং এদিকে আজ হাসনাত আব্দুল্লাহর উপর কঠিন অ্যাকশন নেয় মির্জা আব্বাস। উসমান হাদির চেয়েও খারাপ অবস্থা করে হাসনাত আব্দুল্লাহর। মির্জা আব্বাস, ফয়সাল সবাই একসাথে গ্রেপ্তার হয় আজ। এই নিয়ে দেশে উত্তাল পরিস্থিতি। নাম ধরে বলি, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সাজিদ ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে, প্রশ্নে আসে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, আপনারা জানেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ এমন এক বড় সড়ো কাণ্ড ঘটিয়ে বসেছে যা দেখে কান দিয়ে ধোঁয়া বের হতে শুরু করেছে। আপনারা এটা নিশ্চিতভাবে ধরে নিন, ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা কাজ করে দেখিয়েছে যা আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশ করতে পারেনি। প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় আদালত তার বাবা মাকে দায়ী করে তাদের ফাঁসির আদেশ দিয়েছে। এই নির্দেশের পর দেশ জুড়ে রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পলিটিক্যাল বলে কোনো কিছুই নাই। হাসিনা আমাদেরকে পলিটিক্যাল বানাইতে চাইছে। কোনো কিছুই পলিটিক্যাল না, সবকিছু পলিটিক্যালি ডিল করতে হয়। আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের হচ্ছে আপনার এখানে হচ্ছে টেন্ডারবাজি চলে না। আজ হাসনাত আব্দুল্লাহর উপরে প্রভাব পড়ায় সারা দেশের পরিস্থিতি এক মুহূর্তে পাল্টে গিয়েছে এবং ভয়াবহ রূপ ধারণ করেছে। উসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছিল তারপর থেকেই সবাই সন্দেহ করছিল নেক্সট টার্গেট হাসনাত আব্দুল্লাহ। আজকে সবার সন্দেহগুলো সত্যি হয়ে যায় এবং দেশে একটা নতুন পরিস্থিতি হয়। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন উসমান হাদি মামলারই এখনো সমাধান হয় নাই, এখনো কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। প্রধান আসামি ফয়সাল দরাচুয়ার বাহিরে, মির্জা আব্বাস আরও অনেকেই কিন্তু দরাচুয়ার বাহিরে। এখন এই আজকের ঘটনাটাও তারা ঘটায় এবং দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কার ইন্ধনে এইসব হচ্ছে এবং বর্তমানে ঢাকার পরিস্থিতি সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় এক অভূতপূর্ব ও বিতর্কিত নির্দেশ জারি করেছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় আদালত তার বাবা মাকে দায়ী করে তাদের ফাঁসির আদেশ দিয়েছে। এই নির্দেশের পর দেশ জুড়ে রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, গত 12 ডিসেম্বর 2025-এ পল্টনে বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে মাথায় গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর তিনি মারা যান। পুলিশের অভিযোগপত্রে ফয়সাল করিম মাসুদকে প্রধান শুটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি ছাত্রলীগের সাবেক নেতা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে জড়িত বলে দাবি করা হয়েছে। তদন্তের সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। ডিএমপি সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম সহ কর্মকর্তারা একাধিকবার নিশ্চিত করেছেন যে ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে। ভারতের মেঘালয়ে তার 2 সহযোগীকে আটক করা হলেও ফয়সালের অবস্থান এখনো অজানা। পুলিশের দাবি, ফয়সালের পরিবারের সদস্যরা তার পলায়নে সহায়তা করেছেন এবং তথ্য গোপন করেছেন। আদালত সূত্র জানায়, গতকালকে শুনানিতে বিচারক উল্লেখ করেন যে ফয়সালকে ধরতে রাষ্ট্রীয় ব্যর্থতা সত্ত্বেও তার পরিবারের সদস্যরা আইনের প্রতি অসহযোগিতা করেছেন। ফলে দণ্ডবিধি 302 ধারায় ফয়সালের বাবা মাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এই আদেশে বলা হয়েছে, পুত্রের অপরাধের জন্য পিতামাতার দায়বদ্ধতা অস্বীকার করা যায় না, যখন তারা পলাতক আসামির পক্ষে সক্রিয় সহায়তা প্রদান করেছেন। আদেশটি আপিলযোগ্য এবং পরবর্তী শুনানি 15 জানুয়ারি ধার্য করা হয়েছে। এদিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই নির্দেশকে অন্যায় ও প্রতিহিংসামূলক অবহিত করেছেন। এক বিবৃতিতে তারা দাবি করেছেন, এটি আসল খুনিদের আড়াল করার চেষ্টা। মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের আদেশ আইনের মৌলিক নীতির পরিপন্থী এবং পরিবারের সদস্যদের সরাসরি অপরাধী না করে দণ্ড দেওয়া যায় না। অন্যদিকে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদী ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা চলছে। ফয়সালের বাবা মা বর্তমানে কারাগারে রয়েছেন এবং তাদের আইনজীবীরা আদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন এটি বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। পর্যবেক্ষকরা বলেছেন, ফয়সালকে গ্রেফতার না করা পর্যন্ত এই মামলার সত্যিকারের সমাধান সম্ভব নয়। ওসমান হাদি হত্যাকাণ্ডের এই মামলা বাংলাদেশের বিচার ব্যবস্থা, রাজনৈতিক প্রতিহিংসা এবং
আইনের শাসনের জন্য একটি গভীর পরীক্ষা। ফয়সাল করিম মাসুদকে ধরতে রাষ্ট্রের ব্যর্থতা এবং তার পরিবারের সদস্যদের প্রতি অভূতপূর্ব ফাঁসির আদেশ দেশের আইনি ঐতিহ্যে নজিরবিহীন বিতর্ক সৃষ্টি করেছে। এটি শুধু একটি হত্যা মামলা নয়, এটি জুলাই বিপ্লবের আদর্শ, যুব আন্দোলনের ভবিষ্যৎ এবং ন্যায় বিচারের প্রশ্ন। যদি আসল অপরাধীকে আড়াল করে নিরীহ পরিবারের সদস্যদের দণ্ড দেওয়া হয়, তাহলে বিচারের বিশ্বাসযোগ্যতা চিরতরে ক্ষুণ্ণ হবে। অন্যদিকে ফয়সালের পলায়ন ও পরিবারের অসহযোগিতা সত্যিই প্রশ্নবিদ্ধ। এখন সময় এসেছে স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের, যাতে শহীদ ওসমান হাদির রক্তের মূল্যায়ন হয় এবং দেশের রাজনীতি প্রতিহিংসার চক্র থেকে মুক্তি পায়। নাম ধরে বলি, নাহিদ ভাই, আসিফ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই, যারা যারা আছেন, পিঠের চামড়া থাকবে না। যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে, প্রশ্নে আসে না। আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই, আপনারা জানেন। এই যে ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি, তারা কি চায়? তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে, আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো, এরকম দু একজনের কাছে শুনেছি। ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে, সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে। এটা রাস্তা না। আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন? জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক, বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক। বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময় যত টাকা মান্থলি ইনকাম করতো, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোনো কিছু বন্ধ হয়নি। এরকম অনেক নেতা আছে। আওয়ামী লীগের পরিবারের সাথে তাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছে, তাদের সাথে আপনারা টাকা নিয়ে পারবেন? কত টাকার মালিক হবেন বলেন আপনি? টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন, এই সুযোগ নাই। কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসেছিল, সেটা কি? এই আগস্টে যেই বিপ্লব হলো, এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল। এবং আমি নিজেই আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি। এখন আমি বলছি না যে আমি নির্বাচন চাই, আমি নিজে বলেছি 20 বছর 25 বছর যত বছর মনে চাই ইউনূস সরকার ক্ষমতায় থাকুক। আমরা এখানে উদযাপন করেছি, মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছি। মিথ্যা, সবকিছুই ভুল ছিল। এই স্বাধীনতার ঠিক আগের যে সময়টা ছিল, সেই সময় আপনাদের সাথে বাংলাদেশের মানুষ যেইভাবে এসেছিল, আপনারা তাদেরকে রাখতে পারেন নাই। কেন পারেন নাই? কয়েকটা, মানে খুব বড় করে 2-3টা জিনিস বলি। দেখেন পরিবর্তনটা হয়েছে কোথায় আমাকে বলেন। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশকে মেলান, মানে কম্পেয়ার করেন, আচ্ছা কম্পেয়ার করলে ধরেন একটা সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার যে জিনিসপত্রের দাম কিনে খেতে হয়, সেটা কি কমেছে? এটা সমস্যা নেই। একটা নতুন সরকারের জন্য ধরলাম 1 বছর 2 বছর তারা কষ্ট করবে, কোনো সমস্যা নাই, কষ্ট করুক। কিন্তু সেটার জন্য তো আপনার কিছু করতে হবে, তাই না? একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে, তার বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে? আগে যদি নাকি মনে করেন সৌদি আরবে যেতে 7 লাখ টাকা, 6 লাখ টাকা, 5 লাখ টাকা দিত, তাহলে আগের সরকারের সমস্যা ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল, তারা বিভিন্নভাবে দালাল এইসব করে টাকা পয়সা করতো। এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, আমাদের এখান থেকে 7 লাখ টাকা লাগে। আমরা কাউকে কার্ড তো বানাইতে চাইবো না ভাই, আমরা কাউকে কার্ড বানাবো? আপনি আমাকে নিয়ে প্রশ্ন তুলবেন, আমার মতাদর্শ নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, আমাকে আপনি প্রশ্ন করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্ন অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি রাইট ট্র্যাকে থাকবেন। আর যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে, জবাবদিহিতার পরিবর্তে স্বেচ্ছাচারিতা অব্যাহত থাকবে, তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে। হাসিনা তো ব্যক্তি না, হাসিনা একটা আইডিয়া। হাসিনা একটা আইডিয়া। হাসিনা কি? স্তুতি ছাড়া, এখানে প্রশংসা ছাড়া কিছুই বলা যাইতো না। প্রেস কনফারেন্স গুলো কি হইতো? প্রত্যেকটা প্রশ্ন করা হয়তো খুশি করার জন্য, এবং একটা প্রশ্নের বিনিময়ে একটা দেশের এম্বাসি ভিজিট। আপনি আমার দলের একজন সম্মানিত মানুষকে নিয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনার যদি কোনো ডিসেন্ট থাকে, আপনি তার সাথে আপনি ফ্লোর নিয়ে আপনাকে কথা বলতে হবে। এটা কোনোভাবে আপনি করতে পারেন না। আপনি রাজনীতির ঊর্ধ্বে কি? আপনাদের ডিজি যখন বসাইছে আমি দেখছি না, যে অফিস করতে দিচ্ছেন আপনারা দেন নাই, তখন রাজনীতি দিয়ে আপনারা ডিল করছেন। কোন জিনিসটা রাজনীতির ঊর্ধ্বে? হসপিটাল গুলো অধপতন কেন? টেন্ডার বাণিজ্য হয় না, আপনি অস্বীকার করতে পারবেন। আমি আসনাদ আব্দুল্লাহ সাক্ষী, আপনাদের কোনো স্বাস্থ্য সেবার আমি 6টা মাস আমি ক্লোজ ডিল করেছি। কোনো কিছু রাজনীতির ঊর্ধ্বে না।
আপনি যেই বানার নাম দেন না কেন, প্রত্যেকটা জিনিস রাজনৈতিকভাবে ডিল করা হয়। অ্যাপলিটিক্যাল বলে কোনো কিছুই নাই। হাসিনা আমাদেরকে অ্যাপলিটিক্যাল বানাইতে চাইছে। কোনো কিছু অ্যাপলিটিক্যাল না, সবকিছু পলিটিক্যালি ডিল করতে হয়। আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের হচ্ছে আপনার এখানে হচ্ছে টেন্ডারবাজি চলে না এবং এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না? আপনাদের পোস্টিং প্রমোশন এগুলো রাজনৈতিকভাবে ডিল করা হয় না? আপনি বলতে পারবেন এখন যারা ঢাকায় আছে প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে হচ্ছে, যারা ভালো পোস্টিং গুলো পাচ্ছে কোনো না কোনো ভাবে হচ্ছে আপনার সম্ভাব্য যারা সরকারপন্থী সরকারে হবে তাদের এলায়েন, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই। আপনি যাই হন না কেন, যেই হন না কেন, আপনারা ভুলে যান না আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে কথা বলছেন। যাই হোক, আমাদের আজকে সংগঠন এটা হচ্ছে এটাকে নিউনেটাল বলে না, এটাকে ডাক্তারি ভাষায়, মানে আজকে তো হয়েছে হবে না নিউনেটাল। তো নিউনেটাল এটা যাই হোক, বিএনপি বলা হয়েছে অতি গুরুত্বপূর্ণ লোকজন হঠাৎ জামায়াতের দুয়ারে। জামাতের রাজনীতির 85 বছরের ইতিহাসে এক বিরল ঘটনা, বিরল দৃশ্য। অতীতে কখনো জামাত এই দৃশ্যের মুখোমুখি হয়নি, এমন সুন্দর দৃশ্যের আয়োজন করতে পারেনি। এই জন্য আমি বলি যে জামাত ক্ষমতা আসতে চেয়েছিল 2048 সালে, আল্লাহ জামাতকে 2026 সালে ক্ষমতার কাছাকাছি নিয়ে এসেছেন। এটা আল্লাহর খাস রহমত। জামাত যেসব জায়গায় যেভাবে ওপেনলি অ্যাক্সেস পাচ্ছে, এটা অভূতপূর্ব, এটা হওয়ার কথা ছিল না। এমনকি যারা বিএনপি পন্থী ছিল, অতি গুরুত্বপূর্ণ একদম সবচেয়ে স্পর্শকাতর লোকজন, তারা এখন জামাতের দুয়ারে। তারা চায় জামাত ক্ষমতায় আসুক। দর্শক, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসারদের সাথে আমিরে জামাত একটা গেট টুগেদার করেছেন, একটা মিলন মেলা বা মত বিনিময় যাই বলেন করেছে, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করেছে চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে বিপুল সংখ্যক সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা ছিল। কিন্তু ছিল কারা ছিল? নাম্বার 1, এত বড় সংখ্যক লার্জ স্কেলে সশস্ত্র বাহিনীর অফিসারদের সাথে নিয়ে জামাতের আমির কোনো মত বিনিময় করেছে, অতীতে এর কোনো নজির নেই। 2-1 জন জামাতের সেনাবাহিনীর সাবেক লোকজন জামাত করতো, তবে অতীতে জামাত করতো কারা আমি বলি। সেনাবাহিনীর সৈনিকরা অবসরে যে জামাত করতো, সৈনিক, কর্পোরেল এই টাইপের ছিল। কিন্তু এখন আমরা সাবেক সেনাপ্রধানও জামাতকে সমর্থন করে, এটাও আমরা পাই। এবং জামাতের প্রার্থীদের মধ্যে এখন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল অবসরপ্রাপ্ত, এরকম অভাব নেই। নির্বাচন পরিচালনা কমিটিতে সাবেক উচ্চপদস্থ সেনা অফিসারদের অভাব নেই। এটা জামাতে একটা সময় ছিল না, কারণ অতটা এলিট জামাত হতে পারেনি, ওই জায়গায় যেতে পারেনি। এবার জামাত সেই জায়গায় গিয়েছে, আল্লাহ সেই জায়গায় জামাতকে নিয়ে গিয়েছে। তা তো গিয়েছেন। দেখেন, এটা জামাতের স্বাভাবিক কোনো দাওয়াতি কাজের অ্যাচিভমেন্ট নয়, এটা আল্লাহর খাস রহমত। যেমন আমিরে জামাত যে প্রোগ্রামটা করেছেন, যেটা নিয়ে আমি আলোচনা করছি, যেটা জামাতের ইতিহাসে বিরল দৃশ্য। সেখানে যারা ছিলেন, এদেরকে কি জামাত বুঝিয়ে শুনিয়ে এনেছে? না, এরা সামগ্রিক পরিস্থিতি দেখে বিএনপির দুর্নীতি অব্যবস্থাপনার প্রতি অতিষ্ঠ হয়ে জামাতের কাছে এসেছে। অতএব এটা আল্লাহর খাস রহমত, এটা অনেকটা অলৌকিক, এটা জামাতের সাংগঠনিক অর্জন নয়। আমার সম্বন্ধে কিভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, টার্গেট মির্জা আব্বাস, ফেল করা মির্জা আব্বাস। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটা নিয়ে কি হবে আল্লাহই বলতে পারে। একজন সাচ্চা দেশপ্রেমিক আমি নিজেকে দাবি করি। আমি পারমিশন নিয়ে গেছি, আমার কাছে কার্ড ছিল 7টা 4টা 11টা কার্ড ছিল জুবিলিং এর জন্য। এই 11টা কার্ড নিয়ে যথাযথ নিয়ম ফলো করে আমি ওখানে গেছি, কিন্তু পত্রিকা দিয়ে দিল যে আমি নিয়ম কানুন ফলো করি নাই, এবং অনেক দলবল নিয়ে গেছি। ভাই আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই, বিএনপি লোকরা তো আসবে স্বাভাবিক। বাংলাদেশ ব্যাংকে বহু কর্মচারী আছে বিএনপি সমর্থন করে, তারা স্বাভাবিকভাবে আমার সামনে আসছে, একটু ভিড় হয়েছে, এটা নেচার, এটাকে তারা ভালোভাবে নেয় না। আর কিছু কিছু লোক দেখবেন, বিশেষ করে আমি আপনাকে অনুরোধ জানাবো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, আপনি দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কিভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, কিভাবে উল্টাপাল্টা কথা বলা হয়। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধহয় একমাত্র একটা এলাকা নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাস নির্বাচন, এরকম মনে হয় না?
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে উসমান হাদির বিষয় নিয়ে কথা হয় এবং হাসনাত আবদুল্লাহর বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো নিয়ে এইখানে এবং দেশের বর্তমান প্রেক্ষাপট, উসমান হাদির মামলার আসামিরা যা গ্রেপ্তার হচ্ছে না বা তারা কোথায় আছে, এগুলো নিয়েই কিন্তু অনেক নিউজ প্রতিবেদন এখানে দেখানো হয়েছে। গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।